আমাদের চারপাশে যত জীবন্ত জিনিস আছে, মানে বিশাল বটগাছ থেকে শুরু করে ছোট্ট একটা পিঁপড়ে পর্যন্ত, সবাই কিন্তু একই রকম এক আশ্চর্য জিনিস দিয়ে তৈরি। আজ আমরা সেই প্রাণের ক্ষুদ্রতম একক বা বিল্ডিং ব্লকের রহস্যটা বুঝতে চেষ্টা করব। আমাদের কাছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর পাঠ্যসূচি থেকে জীবদেহের গঠন অধ্যায়ের কিছু সোর্স মেটেরিয়াল এসেছে। চলুন এই বিষয়টার গভীরে যাওয়া যাক। ঠিক। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যটা কিন্তু শুধু পরীক্ষার জন্য তথ্য মুখস্থ করা নয়। আমরা বরং চেষ্টা করব কোষের এই জটিল জগৎটাকে একটা গল্পের মতো করে বুঝতে। আচ্ছা। সোর্সগুলো ঘেটে আমরা এমন কিছু দিক তুলে আনব যা হয়তো বইয়ের পাতায় শুকনো তথ্য হিসেবেই থেকে যায়। মানে কোষ কি, এর ভেতরে কি কি আছে, আর কিভাবেই বা এই ছোট্ট একটা জিনিস থেকে একটা আস্ত হাতি বা তিমি তৈরি হয়ে যায়, এই পুরো যাত্রাপথটা আমরা ঘুরে দেখব। দারুণ। তাহলে চলুন আজ আমরা জীবনের সবচেয়ে ছোট শহরটা ঘুরে দেখি। এই শহরের দেয়াল, পাওয়ার স্টেশন আর কন্ট্রোল রুম কিভাবে কাজ করে সেটাই জানা যাক। আচ্ছা, প্রথমেই প্রশ্ন আসে, এই যে কোষ বা সেলের কথা আমরা বলছি, জিনিসটা ঠিক কি, আর মানুষ প্রথম জানলই বা কিভাবে এর কথা? খুব ভালো একটা প্রশ্ন। সহজ করে বললে কোষ হল জীবের গঠন আর কাজের মূল একক। মানে একটা বাড়ি যেমন অনেকগুলো ইট দিয়ে তৈরি, জীবদেহ ঠিক তেমনই কোটি কোটি কোষ দিয়ে তৈরি। ঠিক। আর শুধু তৈরিই নয়, আমাদের বেঁচে থাকার জন্য যত কাজ হয়, শ্বাস নেওয়া, খাবার হজম করা, শক্তি তৈরি করা, সবকিছুর পেছনেই রয়েছে এই কোষ। আচ্ছা। আর এর আবিষ্কারের গল্পটাও খুব মজার। ধরুন, সেই ১৬৬৫ সালের কথা, রবার্ট হুক নামে একজন বিজ্ঞানী নিজের বানানো একটা মাইক্রোস্কোপ দিয়ে কর্কের ছিপি দেখছিলেন। কর্কের ছিপি মানে ওই বোতলের ছিপি? হ্যাঁ, ঠিক তাই। উনি দেখলেন কর্কের ভেতরে মৌচাকের মতো অসংখ্য ছোট ছোট ফাঁকা ঘর রয়েছে। ও। ল্যাটিন ভাষায় সেলুলা মানে হল ছোট ঘর। সেখান থেকেই তিনি এর নাম দেন সেল। যদিও তিনি আসলে মৃত কোষের দেয়াল দেখেছিলেন, কিন্তু প্রাণের জগতের একটা বিশাল দরজা সেদিন খুলে গিয়েছিল। এটা তো অবিশ্বাস্য যে প্রতিটি জীবের জীবন, সে যত বড়ই হোক না কেন, একটা মাত্র কোষ থেকেই শুরু হয়। একদম। এই একটা কোষ ভাগ হতে হতে কোটি কোটি কোষে পরিণত হয়, আর তাতেই একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হয়। এই পুরো প্রক্রিয়াটা কিভাবে নিয়ন্ত্রিত হয় ভাবলেই অবাক লাগে। একদম। আর এই কোষগুলো কিন্তু সব একরকম নয়। এদের মধ্যে প্রধান দুটো ভাগ আছে, অনেকটা দুটো আলাদা রাজ্যের মতো। এদের নাম হল প্রোক্যারিওটিক বা আদিকোষ এবং ইউক্যারিওটিক বা প্রকৃত কোষ। নাম দুটো বেশ কঠিন শোনাচ্ছে। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, এদের মধ্যে মূল তফাৎটা কোথায়? তফাৎটা বোঝার জন্য আমরা কোষকে একটা শহরের সাথে তুলনা করতে পারি। ধরুন, ইউক্যারিওটিক কোষ হল একটা আধুনিক সুসংগঠিত শহর। আচ্ছা। যার একেবারে কেন্দ্রে একটা সেন্ট্রাল কন্ট্রোল রুম বা সিটি হল আছে। এই কন্ট্রোল রুমটাই হল নিউক্লিয়াস, কোষের মস্তিষ্ক যাকে বলে। একদম। এর ভেতরে শহরের সমস্ত ব্লুপ্রিন্ট অর্থাৎ ডিএনএ খুব সুরক্ষিতভাবে গোছানো থাকে। এই নিউক্লিয়াসই পুরো কোষের সমস্ত কাজকর্ম নিয়ন্ত্রণ করে। বেশ আকর্ষণীয় তুলনা। তাহলে প্রোক্যারিওটিক কোষটা কেমন? প্রোক্যারিওটিক কোষ হল একটা প্রাচীন সরল বসতির মতো। এখানে কোনো নির্দিষ্ট সিটি হল বা পর্দা ঘেরা নিউক্লিয়াস নেই। ও আচ্ছা। শহরের ব্লুপ্রিন্ট বা ডিএনএ এখানে ওখানে সাইটোপ্লাজমের একটা নির্দিষ্ট জায়গায় জড়ো হয়ে থাকে। সেই জায়গাটাকে বলে নিউক্লিয়েড, তাই এদের আদি কোষ বলা হয়। ব্যাকটেরিয়া হলো এর সবচেয়ে ভালো উদাহরণ। তার মানে মূল পার্থক্যটা হলো একটা কন্ট্রোল রুমের উপস্থিতি আর অনুপস্থিতি। এছাড়া কি আর কোনো বড় পার্থক্য আছে? আকারের দিক থেকে বা ভেতরে যন্ত্রপাতি, মানে কোষ অঙ্গাণুর দিক থেকে? অবশ্যই আছে। আধুনিক শহরের মানে ইউক্যারিওটিক কোষের যেমন নিজস্ব পাওয়ার স্টেশন মানে মাইটোকন্ড্রিয়া বা কারখানা মানে রাইবোজোম এসব থাকে, তেমনি ইউক্যারিওটিক কোষেও এই পর্দাঘেরা অঙ্গাণুগুলো থাকে। কিন্তু প্রাচীন বসতিতে মানে প্রোক্যারিওটিক কোষে এসবের কিছুই নেই। ওদের গঠন অনেক সরল, আর আকারের দিক থেকেও প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষের চেয়ে প্রায় 10 থেকে 100 গুণ ছোট হয়। সোর্সগুলোতে রাইবোজোমের একটা পার্থক্যের কথাও বলা আছে, 70S আর 80S। দুটোই তো প্রোটিন তৈরি করে। তাহলে এই পার্থক্যটা কি খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। রাইবোজোমকে তো আমরা কোষের প্রোটিন ফ্যাক্টরি বলি। ঠিক।
প্রোক্যারিওটিক কোষে থাকে 70S প্রকৃতির রাইবোজোম, আর আমাদের মতো ইউক্যারিওটিক কোষে থাকে 80S প্রকৃতির, যা একটু বড় আর জটিল। মজার ব্যাপার হল এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু আধুনিক মেডিসিনের একটা বড় চাবিকাঠি। সেটা কিভাবে? অনেক অ্যান্টিবায়োটিক, ধরুন পেনিসিলিন বা এরিথ্রোমাইসিন, এমনভাবে তৈরি করা হয় যা বিশেষভাবে ব্যাকটেরিয়ার 70S রাইবোজোমকে আক্রমণ করে। ও আচ্ছা। হ্যাঁ, ওটার প্রোটিন তৈরির কাজ বন্ধ করে দেয়, ফলে ব্যাকটেরিয়া মরে যায়। কিন্তু আমাদের শরীরের কোষের 80S রাইবোজোমের উপর ওই ওষুধগুলোর কোনো প্রভাব পড়ে না। তার মানে আমাদের কোষের কোনো ক্ষতি হয় না। একদম। তাই আমরা ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে সেরে উঠি, অথচ আমাদের কোষের কোনো ক্ষতি হয় না। ওয়াহ, এটা তো একটা দারুণ আহা মুহূর্ত। তার মানে কোষের গঠন বোঝার ওপর ভিত্তি করেই এত গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয়েছে। ঠিক তাই। আচ্ছা, এবার যদি আমরা ওই আধুনিক শহর মানে ইউক্যারিওটিক কোষের দিকে মন দিই, এর মধ্যেও তো দুটো প্রধান ভাগ আছে, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। এদের মধ্যে কি এমন পার্থক্য যে একটা বিশাল গাছ হয়ে ওঠে আর অন্যটা দৌড়ে বেড়ায়? ঠিক এই প্রশ্নটার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। সবচেয়ে বড় পার্থক্যটা হলো একটা দেয়ালের। উদ্ভিদ কোষের বাইরে সেলুলোজ দিয়ে তৈরি একটা খুব শক্ত জড় কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে। দুর্গের মতো? একদম, শহরের চারপাশের দুর্গের মতো। এই প্রাচীরটাই উদ্ভিদকে একটা নির্দিষ্ট আকার দেয়, তাকে শক্ত রাখে এবং বাইরের আঘাত থেকে বাঁচায়। তার মানে কি এই জন্যই আমরা একটা গাছের ডালকে সহজে বাঁকাতে পারি না, কিন্তু একটা বিড়াল দিব্যি নিজের শরীরকে যে কোনো দিকে বাঁকিয়ে ফেলতে পারে? পুরো ব্যাপারটা কি এই কোষ প্রাচীরের জন্য? একদম ঠিক ধরেছ। প্রাণী কোষের বাইরে ওই রকম কোনো শক্ত প্রাচীর নেই। এর সবচেয়ে বাইরের আবরণটা হলো একটা পাতলা, নরম আর জীবন্ত কোষ পর্দা। আর এই নমনীয়তার কারণেই প্রাণীরা চলাচল করতে পারে। হ্যাঁ, নিজেদের আকার পরিবর্তন করতে পারে, চলাচল করতে পারে। কিন্তু এর একটা অসুবিধাও আছে। কি অসুবিধা? কোষ প্রাচীর না থাকায় প্রাণীকোষকে বাইরের পরিবেশ থেকে নিজেদের রক্ষা করার জন্য অন্য ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়, যেমন ধরুন আমাদের ত্বক বা কঙ্কালতন্ত্র। অন্যদিকে উদ্ভিদ ওই একটা কোষ প্রাচীরের সাহায্যেই দাঁড়িয়ে থাকে। উদ্ভিদ আর প্রাণীকোষের মধ্যে আরেকটা বড় পার্থক্যের কথা প্রায়ই শোনা যায়, সেটা হলো প্লাস্টিড। উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, কিন্তু প্রাণীরা পারে না। এর পেছনে কি প্লাস্টিডই দায়ী? হ্যাঁ, পুরোপুরি। উদ্ভিদ কোষে 3 ধরনের প্লাস্টিড থাকে, যা প্রাণীকোষে একেবারেই নেই। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্লোরোপ্লাস্ট, যেটা সালোকসংশ্লেষ করে। একদম। ক্লোরোপ্লাস্টকে বলা যায় কোষের নিজস্ব সোলার পাওয়ার্ড কিচেন। এটা সূর্যের আলো ব্যবহার করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাবার নিজেই তৈরি করে ফেলে, তাই উদ্ভিদ স্বনির্ভর। আর বাকি প্লাস্টিডগুলো? সোর্সে ক্রোমোপ্লাস্টের কথা বলা আছে, যেটা নাকি ফুল ফলের রং তৈরি করে। ঠিক। আমরা যে বাজার থেকে পাকা লাল টমেটো বা হলুদ ক্যাপসিকাম কিনি, তার জন্য এই ক্রোমোপ্লাস্টকেই ধন্যবাদ জানানো উচিত। এটা উদ্ভিদকে পরাগায়ন বা বীজ বিস্তারের জন্য পোকামাকড় ও প্রাণীদের আকর্ষণ করতে সাহায্য করে। আচ্ছা। আরেকটা আছে লিউকোপ্লাস্ট, যা বর্ণহীন এবং খাদ্য সঞ্চয় করে রাখে, যেমন আলুর শ্বেতসার। দারুণ। আচ্ছা, বইটা একটা অদ্ভুত শব্দের উল্লেখ আছে, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। এটা নাকি উদ্ভিদ কোষের ভ্যাকুওল বা কোষ গহ্বরের সাথে সম্পর্কিত। জিনিসটা ঠিক কি? হ্যাঁ, এটা উদ্ভিদ আর প্রাণী কোষের মধ্যে আরও একটা বড় পার্থক্য। একটা পরিণত উদ্ভিদ কোষে একটা বিশাল বড় ওয়াটার ট্যাঙ্ক বা কোষ গহ্বর থাকে। ওয়াটার ট্যাঙ্ক? হ্যাঁ, বলতে পারেন। এটা কোষের প্রায় 90% জায়গায় দখল করে নিতে পারে। এর ভেতরে জল আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিস জমা থাকে, যা কোষকে ভেতর থেকে একটা চাপ দিয়ে টানটান বা সতেজ রাখে। আর এই প্রাইমর্ডিয়াল ইউট্রিকল? ওই বিশাল ওয়াটার ট্যাঙ্কের চাপে কোষের নিউক্লিয়াস সহ বাকি সব অঙ্গাণুগুলো একপাশে মানে দেয়ালের দিকে সরে যায়। ও আচ্ছা। ব্যাপারটা অনেকটা একটা জল ভর্তি বেলুনের মতো, যার ভেতরে এক কোণায় একটা মার্বেল মানে নিউক্লিয়াস রেখে দিলে যেমনটা দেখায়। সাইটোপ্লাজমের এই পাতলা স্তরটাকেই বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। কিন্তু প্রাণী কোষে তো এটা হয় না। না, প্রাণী কোষে ভ্যাকিউল হয় খুব ছোট, নয়তো থাকেই না। তাই এদের নিউক্লিয়াস সাধারণত কোষের কেন্দ্রেই থাকে। তাহলে আমরা কোষের বাইরের গঠন আর প্রধান পার্থক্যগুলো তো বুঝলাম। এবার কি আমরা কোষ শহরের ভেতরে ঢুকে এর গুরুত্বপূর্ণ বিল্ডিং বা অঙ্গাণুগুলোর সাথে পরিচিত হতে পারি? যেমন ধরুন সেই কন্ট্রোল রুম বা নিউক্লিয়াস। অবশ্যই। নিউক্লিয়াসকে তো আমরা আগেই কোষের মস্তিষ্ক বা কন্ট্রোল রুম বলেছি।
এর 4টে প্রধান অংশ। বাইরে রয়েছে একটা দ্বিস্তরীয় দেয়াল বা নিউক্লিয় পর্দা। যেটা কন্ট্রোল রুমকে আলাদা রাখে। একদম। ভেতরে আছে জেলির মতো নিউক্লিওপ্লাজম, আর তার মধ্যে ভাসছে আরও ঘন একটা অংশ যার নাম নিউক্লিওলাস। একে বলা যায় নিউক্লিয়াসের ভেতরের নিউক্লিয়াস। আর সেই ব্লুপ্রিন্ট বা ডিএনএ সেটা কোথায় থাকে? সেটা থাকে ক্রোমাটিন জালিকা বা সুতোর জট হিসাবে। কোষ যখন ভাগ হওয়ার জন্য প্রস্তুত হয় তখন এই সুতোগুলো প্যাক হয়ে ক্রোমোজোম তৈরি করে। আচ্ছা। এই ক্রোমোজোমের মধ্যেই থাকে ডিএনএ, যা আমাদের সমস্ত বংশগতির বৈশিষ্ট্য, মানে চোখের রং, চুলের ধরন, সব কিছু এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বয়ে নিয়ে যায়। কন্ট্রোল রুমের পর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা তো নিশ্চয়ই পাওয়ার স্টেশন। সোর্সে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়েছে। ঠিক তাই। মাইটোকন্ড্রিয়া হল কোষের পাওয়ার হাউস। আমরা যে খাবার খাই সেই খাবার থেকে শক্তি বের করে তাকে এটিপি নামে এক ধরনের এনার্জি কারেন্সি বা শক্তির মুদ্রায় রূপান্তরিত করাই এর কাজ। আর কোষের সব কাজ এই এটিপি দিয়েই চলে। হ্যাঁ, আমাদের পেশি সঞ্চালন থেকে শুরু করে মস্তিষ্কের চিন্তা, সব কিছুর শক্তি আসে এই মাইটোকন্ড্রিয়া থেকে। আমি কোথাও পড়েছিলাম মাইটোকন্ড্রিয়ার নাকি নিজস্ব ডিএনএ থাকে। এটা কি সত্যি? একদম সত্যি। এটা মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা। এদের নিজস্ব গোলাকার ডিএনএ এবং রাইবোজোম আছে, যা কোষের নিউক্লিয়াসের ডিএনএ থেকে সম্পূর্ণ আলাদা। কি আশ্চর্য! বিজ্ঞানীরা মনে করেন কোটি কোটি বছর আগে মাইটোকন্ড্রিয়া আসলে স্বাধীন ব্যাকটেরিয়া ছিল, যা কোনোভাবে আমাদের পূর্বসূরি কোষের ভেতরে ঢুকে পড়ে এবং তারপর থেকে একটা পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক তৈরি করে নেয়। ওয়াও! তার মানে আমাদের কোষের ভেতরে আরেকটা ভিন্ন জীবের অস্তিত্ব রয়েছে। এটা তো জীববিজ্ঞানের একটা আস্ত গোয়েন্দা গল্পের মতো। অনেকটা তাই। আচ্ছা, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কোষগুলো, এরা একসাথে মিলে কিভাবে একটা সম্পূর্ণ জীবদেহ তৈরি করে? মানে একটা ইট থেকে কিভাবে একটা বহুতল বিল্ডিং তৈরি হয়? তোমার এই তুলনাটা অসাধারণ। জীবদেহ তৈরির প্রক্রিয়াটা ঠিক একটা বিল্ডিং তৈরির মতোই ধাপে ধাপে এগোয়। এর একটা চমৎকার সাংগঠনিক স্তর আছে। শুরুটা হয় কোষ বা ইট দিয়ে। ঠিক। তারপর অনেকগুলো ইট পাশাপাশি সাজালে তো একটা দেয়াল তৈরি হয়। একদম ঠিক সেভাবেই একই রকম কাজ করে এমন অনেকগুলো কোষ একসাথে মিলে তৈরি করে কলা বা টিস্যু। এটা হলো দেওয়ালের মতো। যেমন পেশিকলা? হ্যাঁ, যেমন আমাদের দেহের সমস্ত পেশিকোষ মিলে তৈরি করে পেশিকলা, যা আমাদের নড়াচড়া করতে সাহায্য করে। আচ্ছা, তাহলে দেওয়ালের পর তো আসে একটা ঘর। ঠিক। বিভিন্ন ধরনের কলা, যেমন পেশিকলা, স্নায়ুকলা, যোগকলা একত্রিত হয়ে তৈরি করে একটা নির্দিষ্ট অঙ্গ বা অর্গেন, যা হলো একটা ঘরের মতো। যেমন হৃৎপিণ্ড একটা অঙ্গ, যার কাজ রক্ত পাম্প করা। একদম। পাকস্থলী আরেকটা অঙ্গ, যার কাজ খাদ্য হজম করা। আর অনেকগুলো ঘর মিলে তো একটা ফ্ল্যাট বা বাড়ির একটা তলা তৈরি হয়। নিখুঁত তুলনা। কয়েকটি অঙ্গ একসাথে মিলে যখন একটা নির্দিষ্ট বড় কাজ সম্পন্ন করে তখন তাকে বলে তন্ত্র বা সিস্টেম। এটা হলো একটা ফ্ল্যাটের মতো। যেমন পরিপাকতন্ত্র, যেখানে মুখ, পাকস্থলী, অন্ত্র সবাই মিলে কাজ করে। ঠিক তাই, সবাই মিলে খাদ্য পরিপাকের কাজটা করে। একইভাবে শ্বসনতন্ত্র বা সংবহনতন্ত্র কাজ করে। আর সবশেষে পুরো বিল্ডিং। সবশেষে এই সমস্ত তন্ত্রের মানে পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, স্নায়ুতন্ত্র এদের সমন্বয়ে গঠিত হয় একটি পূর্ণাঙ্গ জীবদেহ বা অর্গানিজম, অর্থাৎ আমাদের শরীর। বাহ! এই স্তরবিন্যাস প্রমাণ করে যে জীবদেহ কেবল কোষের একটা স্তূপ নয়, বরং এটা একটা অত্যন্ত সুশৃঙ্খল এবং পরিকল্পিত সংগঠন, যেখানে প্রতিটি অংশের নির্দিষ্ট কাজ আছে। তাহলে আজকের এই যাত্রায় আমরা কোষের জগৎটাকে একেবারে ভেতর থেকে দেখলাম। রবার্ট হুকের প্রথম আবিষ্কার থেকে শুরু করে কোষের দুটো প্রধান রাজ্য, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, তাদের পার্থক্য। বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ওই ব্যাপারটা। হ্যাঁ, ওটা দারুণ ছিল। তারপর উদ্ভিদ আর প্রাণীকোষের মধ্যেকার দেয়াল আর রান্নাঘরের পার্থক্যটাও খুব স্পষ্ট হলো। আর শেষে কোষ থেকে জীবদেহ তৈরির এই বিল্ডিং বানানোর গল্পটা তো অসাধারণ। আমরা মূলত বহুকোষী জীবের এই জটিল সংগঠন নিয়েই কথা বললাম, কিন্তু আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন।
অ্যামিবা বা আমাদের দেহের শ্বেত রক্তকণিকার মতো একটা মাত্র কোষ, যার কোনো অঙ্গ বা তন্ত্র নেই, সে যখন একটা সম্পূর্ণ জীবের মতনই আচরণ করে, মানে চলাফেরা করে, খাদ্য গ্রহণ করে, বর্জ্য ত্যাগ করে, তখন তা জীবনের সংজ্ঞা নিয়ে এক নতুন প্রশ্ন তৈরি করে। সত্যি তো। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে এই ক্ষুদ্র এককের মধ্যে ঠিক কতটা বিস্ময়কর সম্ভাবনা আর জটিলতা লুকিয়ে আছে। একটা মাত্র কোষ যদি একটা সম্পূর্ণ জীবন হতে পারে, তাহলে কোটি কোটি কোষের সমন্বয়ে তৈরি আমরা ঠিক কতটা জটিল। এই ভাবনাটা নিয়ে আজকের মতো শেষ করা যাক।